আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি শিকা আজিজ। দর্শক, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাবেরুল ইসলাম। জাবেরুল, শহরে এখন কি পরিস্থিতি দেখছেন আর গণগ্রেপ্তারের বিষয়ে পুলিশ কি বলছে? ইশিকা, আপনি জানেন যে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে যে উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই উদ্বুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত 8টি মামলা দায়ের হয়েছে এবং এ ঘটনায় আসামি করা হয়েছে 8,408 জনকে এবং এ পর্যন্ত 321 জনকে গ্রেপ্তারের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে গোপালগঞ্জে এই পরিস্থিতিতে কারফিউ সহ 144 ধারা জারি করা হয়েছিল, তবে সেটি গতকাল রাত 8টা থেকে জেলা প্রশাসন থেকে বিষয়টি শিথিল করে দেওয়া হয়। কিছু সময় আগে জেলা বিএনপি থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং এই হামলার ঘটনায় সম্পূর্ণ আওয়ামী লীগদের দোষারোপ করছেন বিএনপির যে নেতারা রয়েছেন তারা। এছাড়া গত রাত থেকে এখন পর্যন্ত গ্রেপ্তারের বিষয় নিশ্চিত হওয়া যায়নি প্রশাসনের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। ইশিকা। জাবেরুল, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে জুলাই পদযাত্রা শেষে খাগড়াছড়ির পথে এনসিপি নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, এই মুহূর্তে খাগড়াছড়িতে কি কি কর্মসূচি রয়েছে? এই মুহূর্তে আমরা অবস্থান করছি চিটাগংয়ের হোটেল সৈকতের ঠিক নিচে এবং আপনাকে বলতে চাই জুলাই পদযাত্রার 21তম দিন। আজ 21তম দিনে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি সকালবেলা খাগড়াছড়ি বিভাগে পদযাত্রার কথা রয়েছে এনসিপির। আমরা অপেক্ষা করছি যেই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এখনো প্রস্তুতি নিচ্ছেন খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার। এর আগে আপনাকে জানাতে চাই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সকালে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করে আসেন এবং এরপরে এখন তারা প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা দেখছেন যে সেখানকার নেতৃবৃন্দ হোটেল ত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা হোটেল ত্যাগ করছেন। এবং আপনাদেরকে বলতে চাই যে তার কড়া নিরাপত্তা পুরো হোটেলই পরিবেষ্টিত এবং এখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিদিনকার মতোই কড়া নিরাপত্তা দিচ্ছে এবং সেই সাথে প্রতি ফ্লোরে ফ্লোরে আমরা পুলিশকে দেখতে পেয়েছি নিরাপত্তার জন্য। এবং যে গাড়িবহরটি যাবে সেই গাড়িবহরের সামনে এবং পেছনে আমরা দেখেছি যে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের টিম থাকে এবং সেই সাথে তাদেরকে টহল দিয়ে নিয়ে যায়। এবং আপনারা দেখছেন যে হোটেল থেকে এখন তারা বের হচ্ছেন, কিন্তু এখনও যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আমরা নামতে দেখিনি। তবে তার মধ্যে সামান্তা শারমিন এখন পর্যন্ত নেমেছেন এবং তারা আর কিছুক্ষণের মধ্যে খাগড়াছড়িতে পদযাত্রা এবং পথসভা করার উদ্দেশ্যে রওনা হবেন। এবং আপনারা দেখছেন যে এখন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে মুখ্য সমন্বয়ক তিনি এখন হোটেল থেকে বের হচ্ছেন এবং তারা এখন হোটেলের থেকে বের হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন। আপনাদের জানাতে চাই যে জুলাই পদযাত্রার 21তম দিনে তারা চট্টগ্রাম বিভাগে অবস্থান করছেন। খাগড়াছড়ি বিভাগে ওনারা তাদের সকাল 11টা থেকে করার কথা থাকলেও যেহেতু এখনও তারা রওনা হয়নি তাহলে আমরা ধরে নিতে পারি বেলা 1টা থেকে 1:30টার মধ্যে তারা খাগড়াছড়িতে রওনা হবেন এবং জনসংযোগ হবে পৌরসভার গেট থেকে গণি লাইব্রেরি মোড় হয়ে খাগড়াছড়ির সদর বাজার এলাকায়। তাদের খাগড়াছড়ি পদযাত্রাটি শুরু হবে চেঙ্গি স্কয়ার হতে এবং শাপলা চত্বর হয়ে আদালত প্রাঙ্গণে পর্যন্ত এবং পুনরায় আদালত প্রাঙ্গণ হয়ে আবার খাগড়াছড়ি সদর বাজার ঘুরে তারা মুক্তমঞ্চে পথসভা করবেন। আর পথসভার পরেই তারা আবার ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন। সমাবেশে ফেনী পদযাত্রায় যোগ করে তারা ফেনীতে সেখানে থেকে আবার নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবেন। আর রওনা হওয়ার পরে কিন্তু তারপর তারা নোয়াখালীতে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল যে পদযাত্রা রয়েছেন সেই পদযাত্রায় নোয়াখালী থেকে সরাসরি তারা যুক্ত হবে। তো পদযাত্রাতে এখনো শুরু হয়নি, সব গাড়ি বহর প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই সাথে
সাথে পুলিশের ব্যাপক নিরাপত্তা রয়েছে এবং কঠোর নজরদারিও রয়েছে পুলিশের সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং সেই সাথে গাড়ি বহর প্রস্তুত। কেন্দ্রীয় নেতৃবৃন্দ নামলেই তারা রওনা হয়ে যাবেন। বেলা 11টায় তাদের খাগড়াছড়ি থাকার কথা থাকলেও কিছুটা সময় ক্ষেপণ হওয়ার ফলে তাদের সময় লাগছে। এবং আপনারা জানেন যে গতকাল থেকে আমরা দেখেছি তারা একের পর এক প্রথম সভা করেছেন, কর্মসূচি দিয়েছেন। তারা রাতের বেলা বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেছেন এবং সেই সাথে হাটহাজারী মাদ্রাসায় গিয়েছিলেন রাতে জনাব নাহিদ ইসলাম, এবং এরপরে আমরা দেখেছি যে তারা সকালের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে যান এবং সেই সকাল 7টার মধ্যে তারা সেই কবর জিয়ারতে অবস্থান করেন এবং কবর জিয়ারত শেষে তিনি হোটেলে দিকে ফিরে আসেন। তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো যাত্রা শেষ হয়ে যাবে এবং যাত্রা শেষের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন খাগড়াছড়ির উদ্দেশ্যে। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে পদযাত্রা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। মোহনা, অনেক ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক চলছে, কথা বলছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যাবে না, সেই কারণে যে সমস্ত বিষয়গুলোতে ইতিমধ্যে আলোচিত হয়েছে, আপনারা আপনাদের অবস্থান ব্যাখ্যা করেছেন, সেগুলো এখন সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে এসে অত্যন্ত দ্রুততার সাথে আপনাদেরকে বলতে হবে যে আমরা এই জায়গায় একমত হচ্ছি অথবা হচ্ছি না। আমরা যেহেতু প্রথম থেকেই নোট অফ ডিসেন্টের ব্যবস্থা রেখেছি, কেউ কেউ যদি দ্বিমত পোষণ করেন তাহলে সেই দ্বিমতটা আপনারা পোষণ করতে পারেন, সেটা জাতীয় সনদে উল্লেখিত হবে যে এই বিষয়ে আপনাদের দ্বিমত আছে, এবং সেই ক্ষেত্রে দ্বিমতের কারণগুলো ইতিমধ্যে আপনারা ব্যাখ্যা করেছেন। যদি প্রয়োজন হয় খুব সংক্ষেপে 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে বলুন যে আসলে আপনার দ্বিমতে যাবে, কিন্তু দীর্ঘ আলোচনার মধ্যে যাওয়া যাবে না, যে বিশেষ করে যেগুলো ইতিমধ্যে আলোচিত হয়েছে। এর বাইরে কমিশনের উপর আপনারা একটি দায়িত্ব অর্পণ করেছেন, সেটি হচ্ছে উচ্চকক্ষ, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কি হবে না সে বিষয়ে আপনাদের মতামতের পরিপ্রেক্ষিতে কমিশন এটা বিবেচনা করছে, এবং আমরা আশা করছি আগামীকাল পরশুর মধ্যে অবশ্যই আমাদের চেষ্টাটা হচ্ছে আগামীকালের। আপনারা হয়তো কেউ লক্ষ্য করবেন যে আমরা গত 2 দিন ধরে উপর্যুপরিভাবে কমিশন বসছে, এটা আসলে গত সপ্তাহান্ত থেকে অর্থাৎ শুক্র শনিবার থেকে উপর্যুপরিভাবে কমিশন বসছে, এই কারণে যেগুলির বিষয়ে আপনাদের মতামত পর্যালোচনা করে আমরা এক জায়গায় আসতে চাই। গতকাল আমরা যে সমস্ত বিষয়ে আলোচনা করেছি তার একটি অমীমাংসিত থেকেছে এই অর্থে যে এগুলি নিয়ে পুরো আলোচনায় হয়নি, সেটা দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। কিন্তু গতকাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ে সমস্ত রকম আলোচনার পরে কমিশনের এটা ধারণা যে কমিশনের পক্ষ থেকে সংশোধিত সমন্বিত যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে অধিকাংশের একমত আছে। কারো কিছু কিছু বিষয় হয়তো খুঁটিনাটি বিষয় আপনাদের কিছু কিছু পরামর্শ থাকতে পারে। আমরা সেই জন্য অনুরোধ করেছি আজকের মধ্যে আপনারা পরামর্শগুলো সংগঠিত করে আমাদেরকে যদি দেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে কমিশনের পক্ষ থেকে আমরা আগামীকাল সেটার ব্যাপারে আবার উত্থাপন করে একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পারি কিনা। যদি আমি বলছি পারি কিনা, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি আবারও স্মরণ করিয়ে দিই যে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি কিভাবে। আমি বারবার স্মরণ করি এই কারণে যে শুরুতে আমরা যাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধ ব্যতিরেকে আজকে আমরা এখানে আসতে পারতাম না। এই মুক্তিযুদ্ধ হচ্ছে এমন এক যুদ্ধ যে যুদ্ধ আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। আজকে আমি, আপনি, আমরা সকলে এই যে এই জায়গায় এসে উপনীত হয়েছি, তার যত সাফল্য যতটুকু ব্যর্থতা সমস্ত কিছুর পরে সবকিছু ঊর্ধ্বে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছিলাম আমরা, তার জন্য লক্ষ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে। শুধু একদিনের সংগ্রামে সেটা হয়নি, একটি যুদ্ধের মধ্যে দিয়ে কেবল সেটা হয়নি, দীর্ঘদিনের সংগ্রামের মধ্যে দিয়ে আমরা সেই জায়গায় এসেছি। কথা বলছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। মেহেরপুরের গাংনী উপজেলা 50 শয্যা হাসপাতালে চলছে তীব্র চিকিৎসক সংকট। ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছেন রোগীরা, কিন্তু তারপরও মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তারুজ্জামান, চিকিৎসক সংকটের কারণে কি ধরনের ভোগান্তিতে পড়ছেন রোগীরা, আর সংকট সমাধানে স্থানীয় স্বাস্থ্য প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? ইশিকা, জানেন যে মেহেরপুর জেলার যে 3টি উপজেলা রয়েছে সেই 3টি উপজেলাতে কিন্তু জনবহুল উপজেলা গাংনী। সেই গাংনীর
প্রায় 5 লক্ষ লোকের বসবাস, যার চিকিৎসার মাধ্যম যেটি কিন্তু গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটি 31 শয্যা থেকে 2008 সালে 50 শয্যায় উন্নীত হয়েছে। কিন্তু সেখান থেকে কিন্তু 50 শয্যায় উন্নীত হলেও এখানে কিন্তু জনবল বা চিকিৎসকের যে পদ রয়েছে সেগুলো কিন্তু প্রায় শূন্য রয়েছে। 10 জন মেডিকেল অফিসারের জায়গায় রয়েছে মাত্র 4 জন মেডিকেল অফিসার, এবং 10 জন জুনিয়র কনসালটেন্টের পদ রয়েছে সেখানে মাত্র রয়েছে 1 জন। এখানে কিন্তু চিকিৎসা নিতে হলে রোগীদেরকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক রোগী কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু অসুস্থ হয়ে যায়, বিশেষ করে বিভিন্ন মৌসুমের যে মৌসুমী রোগবালাই আছে, বিশেষ করে শিশুর আক্রান্ত হলে কিন্তু এখানে শিশুদেরকে নিয়ে আসে চিকিৎসার জন্য, এবং উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ, রাজশাহী এবং চুয়াডাঙ্গা যে হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু যেতে কিন্তু অনেকটা বেগ পেতে হয় রোগীদেরকে। তো আমরা এখানে যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা কিন্তু সমাধানের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি এ পর্যন্ত। তো আমরা কিভাবে জোড়াতালি দিয়ে চিকিৎসা চলছে আমরা কথা বলবো এখানকার আরএমও রয়েছেন ডাক্তার মাসুদুর রহমান, তার সাথে যে কিভাবে আপনারা চিকিৎসা। জি ধন্যবাদ। আমি ডাক্তার মাসুদুর রহমান, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বরত আছি। আমাদের পক্ষে চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যায় বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। রোগীর পরিমাণ অনেক বেশি, সেই তুলনায় ডাক্তার স্বল্পতার কারণে রোগীদের লাইনে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হয়। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি রোগীদের যথাযথ সেবা দেওয়ার কারণে, এবং আমাদের এখানে পানিবাহিত রোগের। ধন্যবাদ। শুনছিলেন যে এখানকার হারের মধ্যে চিকিৎসক সংকটের কথা তিনিও নিজে স্বীকার করেছেন। তবে গাংনী উপজেলাবাসীর একমাত্র দাবি যে এখানে কিছুটা হলেও চিকিৎসক এখানে পদায়ন করলে চিকিৎসা সেবা কিছুটা নিশ্চিত হবে। তো এই যে জনবল সংকটের কারণে কিন্তু মানুষের যে হাসপাতালে যে পরিবেশ নোংরা অবস্থায় থাকে। তো এই ছিল মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকটের সর্বশেষ। ইশিকা আক্তার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রেখে দিলে কিন্তু ওই সবজিটা কৃষকও দামটা পেলো, প্লাস আমরা যারা ভোক্তারা তারও একটা ন্যায্য মূল্যে এই জিনিসটা পাবো। এই জন্য আমাদের এইগুলি করা হচ্ছে। প্লাস আপনারা জানেন ওই আগের সময় মানে আমাদের যে মেশিন টেশিন কেনার ব্যাপারে অনেক বড় ধরনের একটা দুর্নীতি ছিল, বাট এই দুর্নীতিটা যেন করার জন্য আমরা এটা কাগজপত্র হিসেবে পাঠাই দিছি দুর্নীতি দমন কমিশনে। যেহেতু এটার ইনভেস্টিগেশন আমাদের পক্ষে সব কিছু করা সম্ভব নয়, এই জন্য আমরা বলছি দুর্নীতি দমন কমিশনে এটা ইনভেস্টিগেশন করা, যারা দুর্নীতি করছে তারা যেন শাস্তির আওতায় আসে। তারপর আরেকটা জিনিস ভালো কথা, সারের ক্ষেত্রে আমাদের দেশে ধরেন যে ডিএপি যে সারটা আছে আর যে ইউরিয়া, যেমন ইউরিয়া সারটা 20%, ওই যে ডিএপি সারের ভিতর কিন্তু ইউরিয়া 20% থাকে। তা আমাদের এই কৃষকরা এখন আমরা করতে শিক্ষা করাইতেছে, ট্রেনিং করা হইতেছে, তাকে জানানো হচ্ছে যে ইউরিয়া সার এখন আপনি ধরেন যে 1 কেজি দিলেন, এখন আবার ওই ডিএপি সারের থেকে যদি 1 কেজি দেন ওটারও কিন্তু 20% মানে ওই 200 গ্রাম চলে দিতেছে। তো যেখানে ধরেন আপনার 100 গ্রাম লাগে ওখানে 120 গ্রাম পড়ে দিতেছে ইউরিয়া। এই জন্য ইউরিয়া সারে আবার কিন্তু আমার ওই জমির যে টপ সয়েল কিন্তু নষ্ট করে দেয়। এই জন্য এই সার ইউরিয়াটার ব্যবহারটা একটু কমানোর জন্য চেষ্টা, প্লাস ওভারঅলও সারের ব্যবহার কমানোর জন্য আমরা চেষ্টা করতেছি। প্লাস এখন আমার একটা নতুন একটা অ্যাপও করা হয়েছে, যেখানে খামারি অ্যাপ, ওখানে আপনি ওই জায়গায় দাঁড়ায় ওইটা ধরলে এই জমিতে কি পরিমাণ কোন ধরনের সার লাগবে ওইটাও তারা বলে দিতে পারতেছে, এবং ওই এলাকায় কি পরিমাণ কোন ফসলটা ভালো হবে ওইটাও বলতে পারতেছে। বাট এটা যেন আরও ইমপ্রুভ করা যায়, এখন এটা চলতেছে, বাট এটা আরও যেন ইমপ্রুভ করা যায় এই জন্য আমাদের কিন্তু কাজ চলছে। বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বরিশালের বাবুগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে দেখা দিয়েছে চরম জনবল ও ওষুধ সংকট। চিকিৎসা নিতে এসে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা মানুষরা কি ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন আর সংকট নিরসনে কর্তৃপক্ষ কি বলছে?
দেখুন, বরিশালে যে সকল স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে বরিশাল জেলার যে বিভিন্ন ইউনিয়নে, সবগুলোরই কিন্তু বেহাল দশা। সেখানে যেমন আছে লোকবল সংকট, এবং সম্প্রতি কিন্তু সেখানে ঔষধ সংকট শুরু হয়েছে। এর ফলে কিন্তু বিপাকে পড়েছে গ্রামের যে যারা সাধারণ মানুষ আছে তারা। তবে এই বিষয়ে যে আসলে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানবো বরিশাল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মুন্সি মমিনুল হকের কাছে। আমরা একটু আপনার কাছে জানবো যে কি ব্যবস্থা গ্রহণ করছেন আসলে এই স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে। আচ্ছা, ধন্যবাদ। আমরা জানি যে অনেক প্রতিকূল পরিবেশের মধ্যেও আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা চলছে। আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে আমাদের স্বাস্থ্য সহকারী, ড্রাইভার প্লাস বিভিন্ন পোস্টে নিয়োগ দেওয়া হয়েছে, এবং আমাদের ডাক্তার মঞ্জুরি এলাহি স্যারের মাধ্যমে সিভিল সার্জন অফিসের সিভিল সার্জনের মাধ্যমে আমরা অনেক বড় একটা নিয়োগ সম্পন্ন করেছি খুব সুষ্ঠুভাবে। এবং ওইখানে প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সেই দেখা যাচ্ছে যে ডাক্তারের স্বল্পতা রয়েছে। আপনারা জানেন যে 48তম BCS এর মাধ্যমে 2700 ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে। আশা করি আমরা এই নিয়োগের পরে ডাক্তারের স্বল্পতা কমে যাবে। আচ্ছা, স্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, সেখানে কি ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেখানে যেখানে পোস্ট খালি আছে আমরা সেই পোস্টের অপোজিটে শূন্য পদের একটা তালিকা আমরা পাঠিয়েছি। আশা করছি যে এই যে 2700 ডাক্তার নিয়োগ দেওয়া হবে, প্রথমত ওই শূন্য পদগুলোই পূরণ করা হবে, যাতে করে শূন্য পদে ডাক্তার পূরণ করলে যেন স্বাস্থ্য কমপ্লেক্সগুলো খুব ভালোভাবে চলতে পারে। আর যে সকল স্বাস্থ্য কেন্দ্রে আছে ঔষধের স্বল্পতা আছে, সেখান থেকে প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রের চাহিদা চাওয়া হয়েছে যে কোন কোন ওষুধের স্বল্পতা আছে, সেই অনুযায়ী আমরা ঢাকা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিস্ট অনুযায়ী আমরা ওষুধ চাচ্ছি ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম মেডিকেল অফিসারের সাথে, উনি যেটা জানিয়েছেন আসলে এরই মধ্যে যেসব শূন্য পদগুলো আছে সেগুলো কিন্তু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, পাশাপাশি ঔষধের চাহিদা দেয়া হয়েছে, এবং দ্রুত এই যে সংকট, এই সংকট কেটে যাবে বলে কিন্তু তিনি দাবি করেছেন। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সব শেষ। সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন, জলাবদ্ধতার কারণে স্থানীয়রা কি ধরনের দুর্ভোগে পড়েছেন, আর প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? ইশিকা, জলাবদ্ধতার কারণে আজকে সাতক্ষীরার সমগ্র, বিশেষ করে সদর উপজেলা একেবারে পুরোপুরি বলতে গেলে ক্ষতিগ্রস্ত। একইভাবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা পৌর এলাকার 9টি ওয়ার্ড। তার মধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি সাতক্ষীরার সর্বোচ্চ যে বিদ্যাপীঠ, সাতক্ষীরা সরকারি কলেজ, সেই সাতক্ষীরা সরকারি কলেজের এই সড়ক, এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। কিন্তু এটিকে আপনি হয়তো দেখে কোনো ডোবা মনে করতে পারেন, কিন্তু ইশিকা এটি কোনো ডোবা নয়। এইটিই হচ্ছে সেই সাতক্ষীরা সরকারি কলেজের রাস্তা, যার পাশে হচ্ছে মুন্সিপাড়া, পুরাতন সাতক্ষীরা, রাজারবাগান সহ এই অঞ্চলের অধিবাসীরা একটা দুঃসহ জীবনযাপন করছে। এই রাস্তা দিয়ে লক্ষ মানুষের যাতায়াত, কিন্তু এখনো পর্যন্ত এটির কোনো সুরাহা হয়নি। এই জলাবদ্ধতার কবলে পড়ে আজকে ফসলের, বিশেষ করে আমন আউশের বীজতলা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাস্তাঘাটের যে ক্ষতি সেটি হচ্ছে এখানকার অধিবাসীরাই কেবল জানে। এটি কি অবস্থা, কতদিন ধরে এই অবস্থা? এটা প্রতি বছর এরমই অবস্থা হয়, খুব খারাপ অবস্থায়। স্কুল কলেজে ছেলেপেলে যাইতে অসুবিধা হয়, অনেক সময় ইজি বাইক উল্টেও গেছে। ইতিমধ্যে প্রতি বছর এই ধরনের আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রোডটা কোনো সংস্কার হচ্ছে না, মানুষ খুব দূর অবস্থায় আছে, স্কুল কলেজে যাইতে পারতেছে না বাচ্চারা। ইশিকা, এইখানে কোমর সমান পানি উঠে গিয়েছিল এই কয়েকদিনের বৃষ্টিতে। এটি যদিও এই 2 দিন বৃষ্টি না হওয়ার কারণে পানিটি নেমে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে এসএসসি পরীক্ষার্থীরা এই পথ দিয়ে যাতায়াত করছে তারা কিন্তু ভিজে যে সেই সরকারি কলেজে পরীক্ষা দিতে যাচ্ছে। এইরকম দুরবস্থার মধ্যে পড়েছে এই জলাবদ্ধতা এবং অতিবৃষ্টির ফলে। সাতক্ষীরার মানুষের যে দুরবস্থা সেটি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই ছিল সর্বশেষ। ইশিকা, সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। তিস্তায় দিন দিন বাড়ছে নদীর পানি, এতে নদী তীরবর্তী এলাকার মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জামাল বাদশাহ। জামাল, পানির এই ক্রমবর্ধমান প্রবাহে কোন কোন এলাকা বেশি ঝুঁকিতে রয়েছে? প্রশাসনের পক্ষ থেকে আগাম কোনো সতর্কতা বা প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা?
কৃষিকা তিস্তার পানি কিন্তু উজান থেকে যে চাপ এসেছিল সেটি কিন্তু আজকে সকাল থেকে আবার কমতে শুরু করেছে। আপাতত বন্যার আশঙ্কা না কাটলেও কিন্তু বন্যা দেখা দেয়নি এবং গতকালকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষকোচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার নিম্নাঞ্চলের কিছুটা পানি প্রবেশ করেছিল, সে পানিও কিন্তু দ্রুত গতিতেই নেমে গিয়েছে এবং আজকে শুধুমাত্র তিস্তার কয়েকটি চরাঞ্চলে সামান্য পানি রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু যে আমন এবং আউশের বীজতলা সেটি কিছুটা ডুবন্ত অবস্থা রয়েছে। আমরা লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে ভারী বৃষ্টিপাত যদি না হয় সেক্ষেত্রে কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই এবং উজানেও যদি বৃষ্টিপাত অব্যাহত না থাকে সেক্ষেত্রে কিন্তু পানি তিস্তার বৃদ্ধি পাবে না বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। তবে বৃষ্টিপাত হলে কিন্তু এই চিত্র একেবারে পাল্টে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। একটু যদি দেখাতে চাই যে লালমনিরহাটের তিস্তার যে নদী তীরবর্তী এলাকাগুলো রয়েছে, তিস্তার ভয়াল গ্রাসে কিন্তু এর আগে কয়েকবার নদী ভাঙ্গন, স্বল্পমেয়াদী বন্যা সহ নানা ধরনের ভোগান্তি কাটিয়েছে। তবে চলতি মৌসুমে এ পর্যন্ত তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেনি এখন পর্যন্ত। আষাঢ় শেষে শ্রাবণের কয়েকদিন অতিবাহিত হলেও এই বন্যা না থাকাও কিন্তু আরেকটি দুশ্চিন্তার কারণ, আবহাওয়ার একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিস্তার নদী তীরবর্তী বাসিন্দারা জানিয়েছে। তবে আরেকটি বিষয় জানাতে চাই, পানি উন্নয়নের পক্ষ থেকে জানানো হয়েছে তিস্তার গভীরতা কিছু নিয়মতান্ত্রিক ভাবেই কিছুটা বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু গত বছরের যদি একটু সংখ্যাটা জানাতে চাই যে গত বছর কিন্তু তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী একাধিকবার বন্যা হয়েছিল। এক্ষেত্রে এবারে বিপদসীমার মাত্র 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তার নিম্নাঞ্চলে কিন্তু সে পরিমাণ বন্যা আমরা দেখিনি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যদি ভারী বৃষ্টিপাত না হয় এবং উজানেও যদি বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে কিন্তু বন্যার তেমন কোনো আশঙ্কা নেই। আর নদী তীরবর্তী বাসিন্দারা জানিয়েছে যে তিস্তার পানি বাড়লে তাদের আতঙ্ক বাড়ে এবং নির্ঘুম রাত কাটাতে হয় তাদের। এবছরও কিন্তু কিছুটা আতঙ্কে কিন্তু আসলে তারা রয়েছে। সব মিলিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকেও আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডও কিন্তু পানি যদি এই যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটি কমে গেলে যে নদী ভাঙ্গন দেখা দিতে পারে সেক্ষেত্রেও কিন্তু তারা আগাম প্রস্তুতি রেখেছে। এই ছিল লালমনিরহাটের তিস্তা থেকে সর্বশেষ খবর। ঋষিকা।